এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমরা না থাকলে আপনাদের জার্মান ভাষায় কথা বলতে হতো। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে $100 কোটি দিতে চান পুতিন। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে আবারও বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, আমরা না থাকলে এখন আপনারা সবাই জার্মান ভাষায় কথা বলতেন। এই মন্তব্য অনেক ইউরোপীয় নেতার কাছে অপমানজনক মনে হয়েছে। বিশেষ করে ব্রাসেলস, বার্লিন ও প্যারিসে এই বক্তব্য ভালোভাবে নেয়নি অনেকে। ট্রাম্পের বক্তব্যে উঠে আসে ইউরোপ ভুল পথে এগোচ্ছে। তিনি আগেও এমন কথা বলেছেন। তবে ইউরোপের মাটিতে বন্ধু ও মিত্রদের সামনে এমন কথা বলায় প্রতিক্রিয়া আরও তীব্র হয়েছে। ডাভোসে অবশ্য এক জায়গায় কিছুটা স্বস্তি পেয়েছে ইউরোপ। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না। তবে সমস্যা পুরো কাটেনি, কারণ ট্রাম্প এখনও গ্রিনল্যান্ড পেতে চান। অথচ ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্ট করে বলেছে, এই ভূখণ্ড বিক্রির জন্য নয়। ফোরামের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইউরোপের 8টি দেশের ওপর প্রস্তাবিত নতুন শুল্ক আপাতত তুলে নিচ্ছেন। এই শুল্ক 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তিনি দাবি করেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর গ্রিনল্যান্ড ও আর্কটিক নিয়ে একটি কাঠামো তৈরি হয়েছে। তবে এই পরিকল্পনায় কিভাবে গ্রিনল্যান্ড পুরোপুরি যুক্তরাষ্ট্রের হবে তা স্পষ্ট নয়। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লক্কের রাসমুসেন বলেন, এই বক্তব্যের পর এটা পরিষ্কার যে প্রেসিডেন্টের উচ্চাকাঙ্ক্ষা এখনও একই আছে। তিনি বলেন, সামরিক শক্তি ব্যবহার না করার কথা আলাদা করে দেখলে ইতিবাচক। ডাভোস থেকে অনেক দূরে গ্রিনল্যান্ডের রাজধানী নুক শহরে স্থানীয় সরকার একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে সংকট দেখা দিলে নাগরিকদের কি করতে হবে তা বলা আছে। মন্ত্রী পিটার বর্গ বলেন, এটি একটি বীমা নীতির মতো। তিনি জানান, সরকার আশা করে এটি ব্যবহার করতে হবে না। ট্রাম্প তার বক্তব্যে ইউরোপের দাবি উপেক্ষা করেন। ইউরোপ বলে, গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সার্বভৌম ভূখণ্ড। ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিয়েছিল। পরে তা ফিরিয়ে দেওয়া ভুল ছিল। বাস্তবে গ্রিনল্যান্ড কখনোই যুক্তরাষ্ট্রের অংশ ছিল না। তিনি আবারও ন্যাটোর ইউরোপীয় সদস্যদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। ডেনমার্ককে নিয়ে তিনি বলেন, 1940 সালে দেশটি মাত্র 6 ঘণ্টায় জার্মানির কাছে আত্মসমর্পণ করেছিল। তবে তিনি উল্লেখ করেননি যে ডেনমার্ক আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করেছে। সেখানে 44 জন ডেনিশ সেনা নিহত হন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও কটাক্ষ করেন ট্রাম্প। চোখের সমস্যার কারণে সানগ্লাস পরায় তাকে নিয়ে রসিকতা করেন তিনি। ট্রাম্প বলেন, আমি ম্যাক্রোকে পছন্দ করি। এরপর যোগ করেন, বিশ্বাস করা কঠিন, তাই না? ইউরোপীয় নেতাদের অনেকের কাছে এই রসিকতা এখন বিরক্তিকর। তারা দীর্ঘদিন ধরে ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন, তাতেও কাজ হয়নি। এর বদলে তারা নতুন চাপের মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসছেন। ট্রাম্প শুল্ক হুমকি থেকে সরে আসায় কিছুটা উত্তেজনা কমতে পারে। তবে ইউরোপ জানতে চায়, ন্যাটো প্রধানের সঙ্গে ট্রাম্প আসলে কী সমাধান ঠিক করেছেন। দীর্ঘ বক্তব্যের শুরুতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে মানুষ আমার ওপর খুব খুশি, কিন্তু ইউরোপে এই অনুভূতি খুঁজে পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে $100 কোটি অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি। সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল, সেখান থেকে $100 কোটি যেন গাজা বোর্ড অফ পিসে অনুদান হিসাবে দেওয়া হয়। গাজা বোর্ড অফ পিস পরিষদের সদস্য পদের জন্য ইতোমধ্যে প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ট্রাম্পের সেই আমন্ত্রণের বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানান, এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি মস্কো। বৈঠকে পুতিন বলেন, গাজা বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি।
রাশিয়া এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আমন্ত্রণ পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে মস্কো। সেজন্য আরও সময় প্রয়োজন। তিনি বলেন, তবে ফিলিস্তিনের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময়ই বিশেষ। আমরা গাজা পুনর্গঠনের সহায়তা হিসেবে $100 কোটি দিতে চাই এবং আমাদের প্রস্তাব হল বিগত বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত থাকা যে রুশ অর্থ ফ্রিজ করেছিল সেখান থেকে এই অর্থ নেওয়া হোক। আমরা আরও চাই গাজা বোর্ড অফ পিসে যোগদানের ব্যাপারে মস্কো সিদ্ধান্ত গ্রহণের আগেই যেন এ পদক্ষেপ গ্রহণ করা হয়। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে গত ২৯ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে গাজায় একটি টেকনোক্র্যাট সরকার এবং গাজা বোর্ড অফ পিস গঠনের বিষয় উল্লেখ ছিল। এই প্রসঙ্গে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে এবং এই সরকার পরিচালিত হবে গাজা বোর্ড অফ পিসের নির্দেশনা অনুসারে। পরিকল্পনায় আরও বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অফ পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় এবং সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অফ পিস। ট্রাম্প বিভিন্ন দেশকে গাজা বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন এবং ইতোমধ্যে পাকিস্তান, হাঙ্গেরি, মরক্কো, কাজাখস্তান, আর্জেন্টিনা সহ আরও কয়েকটি দেশ সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বুধবার এমনটাই জানিয়েছেন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। এর মধ্য দিয়ে তেল সমৃদ্ধ দেশটির নতুন নেতার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ আরও স্পষ্ট হল। খবর গালফ নিউজের। এই সফর হলে গত ১/৪ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম দায়িত্বপ্রাপ্ত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। রদ্রিগেজ বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতার পথে আছি, কোনো ভয় ছাড়াই। আমাদের মতপার্থক্য ও সমস্যাগুলো সরাসরি মোকাবিলা করে কূটনীতির মাধ্যমে সমাধান করতে চাই। এই আমন্ত্রণ ওয়াশিংটন কারাকাস সম্পর্কের নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর আগে মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার আগে ডেলসি রদ্রিগেজ ছিলেন ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী ও যুক্তরাষ্ট্র বিরোধী সরকারের উপরাষ্ট্রপতি এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ নেতা। ক্ষমতায় আসার পর তিনি অবস্থান পরিবর্তন করেন, তবে এখনও তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এর মধ্যে সম্পদ জব্দের নিষেধাজ্ঞাও রয়েছে। এরপরও ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজের বহর অবস্থান করলেও রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেল বিক্রিতে মধ্যস্থতার সুযোগ দিয়েছেন, বিদেশি বিনিয়োগ সহজ করেছেন এবং কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছেন। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রদ্রিগেজ খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন, তবে নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি। গাজা পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই উদ্যোগে যোগ দিতে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও কাতারের পাশাপাশি পাকিস্তানও আমন্ত্রণ গ্রহণ করেছে। পাকিস্তান ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে বোর্ড অফ পিসে যোগদানের সিদ্ধান্তের কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে এই উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, বোর্ড অফ পিসে অংশগ্রহণ গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানের চলমান প্রচেষ্টারই অংশ। এই পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮০৩-এর আলোকে গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর জানায়, পাকিস্তান আশা করছে এই নতুন কাঠামোর মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে বাস্তব অগ্রগতি হবে। একই সঙ্গে পাকিস্তান আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগের ফলে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি কয়েক মাসের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর গাজার ব্যাপক পুনর্গঠনের জরুরি প্রয়োজনের কথাও জোর দিয়ে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণের প্রতি সমর্থন।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ প্রত্যাশা করে যে এসব উদ্যোগ আন্তর্জাতিক বৈধতা এবং সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে একটি বিশ্বাসযোগ্য এবং সময়সীমাবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের পথ সুগম করবে। পাকিস্তান পুনরায় জানিয়েছে, তারা ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। পররাষ্ট্র দপ্তর জানায়, আল কুদস আল শরীফ বা জেরুজালেম হবে সেই রাষ্ট্রের রাজধানী।